শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। আসো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। ঝুঁকি ও অনিশ্চয়তা। আগে জানতে হবে ঝুঁকি কি এবং অনিশ্চয়তা কি। আমরা কিন্তু এই ঝুঁকি অনিশ্চয়তা এর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছি, তাই না? আমরা জানি না এখন একটু পরে কি হবে, আগামীতে কি হবে। আর আমরা যে কোনো কাজে যখন নামি সেক্ষেত্রে কিন্তু আমরা ঝুঁকি নিয়েই নামি, তাই না? তাহলে চলো আজকের আমরা জানি ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কে। এই অধ্যায়ে আজকের আমি আলোচনা করব ঝুঁকি ও অনিশ্চয়তা বলতে কি বোঝায়, ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য, ঝুঁকির উৎস, ঝুঁকি বহুল আয় এবং ঝুঁকি মুক্ত আয়। চলো তাহলে শুরু করি। প্রথমে আসো ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তা। আমরা আগে জানি অনিশ্চয়তা কি, সেই সম্পর্কে আমরা আগে জানি। অনিশ্চয়তা হচ্ছে কি, অর্থাৎ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটাই হচ্ছে কি অনিশ্চয়তা। অনেক সময় দেখা যায় কি আমরা যা প্রত্যাশা করি তা কিন্তু হয় না, তাহলে সেটা হচ্ছে কি তোমার অনিশ্চয়তা। আমাদের ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, তাই না? তাহলে দেখো ছোট্ট একটা আমি উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে কিন্তু এটা একটু সহজ হবে। অনিশ্চয়তা কি, মনে করো কাজল সে আশা করে এবছর এসএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পাবে, কিন্তু সে কি নিশ্চিত যে সে পাবেই পাবে? একদম না, সে পেতেও পারে নাও পেতে পারে। তাহলে এটা হচ্ছে কি তোমার অনিশ্চয়তা। আবার দেখো এই বর্তমান পরিস্থিতি, যেমন মনে করো পিএসসি, জেএসসি, এসএসসি পরীক্ষা, এই পরীক্ষাগুলো হবে কি না, প্রত্যেক পরীক্ষার্থী কিন্তু খুব টেনশনে ছিল যে পরীক্ষা কবে হবে, তাই না? কিভাবে স্কুল বন্ধ, কিভাবে লেখাপড়া করবো, তাহলে রেজাল্ট কি হবে, সবাই কিন্তু সেই আশায় ছিল, সে টেনশনে ছিল যে কবে পরীক্ষা হবে। হঠাৎ করে ঘোষণা করা হলো যে পরীক্ষাগুলো হবে না। তাহলে কি এটা কি অনিশ্চয়তা না? এগুলো কিন্তু কেউ কখনো ভাবিনি যে এরকম পরীক্ষা হবে না। তাহলে এই যে হঠাৎ করে কিছু ঘটা, এটাই হচ্ছে কি তোমার অনিশ্চয়তা। বা প্রত্যাশার বাহিরে কোনো কিছু ঘটা, সেটাই হচ্ছে কি কোনো ঘটনা ঘটা, কোনো কিছু ঘটাই হচ্ছে কি তোমার অনিশ্চয়তা। তাহলে আমরা বুঝতে পেলাম যে অনিশ্চয়তা কি, অর্থাৎ প্রত্যাশার বাইরে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটাই হচ্ছে কি অনিশ্চয়তা। পেলাম আমরা অনিশ্চয়তা। এরপরে এসো ঝুঁকি। এই ঝুঁকি কি দেখো, ছোট একটা উদাহরণ দিচ্ছি আমি। মনে করো একজন সৌরভ একজন ব্যবসায়ী, সে যখন ব্যবসা শুরু করলো সে আশা করলো কি যে তার এই ব্যবসায় থেকে সে মাসে 10,000 টাকা আয় করবে, কিন্তু দেখা গেল সে আয় করলো কত টাকা, 8,000 টাকা। তাইলে তার প্রত্যাশিত আয় ছিল কত, 10,000, তার প্রকৃত আয় হয়েছে কত, 8,000। তাহলে এটাই হচ্ছে কি তোমার ঝুঁকি। এই 2,000 টাকা এটাই হচ্ছে কি তোমার ঝুঁকি। অর্থাৎ তাইলে আমরা ঝুঁকি বলতে কি বোঝাই, যে প্রত্যাশিত ফলাফল এবং প্রকৃত ফলাফলের মধ্যে যে পার্থক্য তাই হচ্ছে কি ঝুঁকি। বা অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই হচ্ছে কি ঝুঁকি। পেলাম আমরা ঝুঁকি ও অনিশ্চয়তা। এবার আসো ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। কি বলছি, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। দেখো ঝুঁকি পরিমাপ করা যায় কি রকমের, এই যে বলেছিলাম যে সৌরভ একজন ব্যবসায়ী, সে কি করলো 10,000 টাকা আশা করেছিল যে তার মাসে ব্যবসায়ী থেকে আয় হবে 10,000 টাকা, কিন্তু তার আয় হলো কত টাকা, 8,000 টাকা। এই যে তার 2,000 টাকা আয় হলো না, সে কিন্তু পরিমাপ করতে পারলো, ঠিক না? তাহলে কি বলতে পারি, ঝুঁকি পরিমাপ করা যায় কিন্তু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না। যেরকম দেখো
কোম্পানির মালিক হঠাৎ করে যদি মারা যায়, তাহলে এটা হচ্ছে কি তোমার অনিশ্চয়তা। এই যে অনিশ্চয়তা, এটা কিন্তু পরিমাপ করা যায়নি, হঠাৎ করে সে মারা গেল, বা কোম্পানির মালিক মারা যাওয়ার কারণে কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে গেল, বা যে কোনো সমস্যার সম্মুখীন হলো, তাহলে এটা হচ্ছে কি তোমার অনিশ্চয়তা, মানে পরিমাপ করা যায় না। তারপরে আসো, ঝুঁকি পরিহার করা যায়, অনিশ্চয়তা পরিহার করা যায় না। মনে করো দেখা গেল ঝুঁকি পরিমাপ করা যায়। ওই যে বলেছিলাম সৌরভ একজন ব্যবসায়ী, তার আয় হয়েছে কত, প্রকৃত আয় হয়েছে ৮,০০০ টাকা। সে আশা করেছিল কত টাকা, তার আয় হবে ১০,০০০ টাকা। সে কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে কিভাবে বিক্রয়ের পরিমাণ বাড়ানো যায়, কিভাবে আয় বাড়ানো যায়, সেই কৌশল অবলম্বন করে সে কিন্তু এই ঝুঁকি পরিহার করতে পারে। কিন্তু অনিশ্চয়তা তা পরিহার করা সম্ভব নয়। মনে করো কাজল আশা করেছিল জিপিএ 5 পাবে, কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন সে পাবে কিনা তা কিন্তু নিশ্চিত না। যে সে জিপিএ 5 পাবে এরকম কিন্তু নিশ্চয়তা নেই। সে চেষ্টা করতেই পারে, কিন্তু এই জন্য চেষ্টা করলে যে সে জিপিএ 5 পাবে তা কিন্তু নয়। তাহলে কি বলতে পারি আমরা, ঝুঁকি পরিহার করা যায়, অনিশ্চয়তা পরিহার করা যায় না। এলাম আমরা ঝুঁকি অনিশ্চয়তা পার্থক্য। এরপর আসো ঝুঁকির উৎস। ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেক দিন ঝুঁকি আছে। ব্যবসায় মানে হচ্ছে কি ঝুঁকি। এই ঝুঁকির কারণে প্রত্যাশিত ফলাফল কিন্তু হয় না, বা প্রত্যাশিত ফলাফল দেখা যায় বিভিন্ন রকমের বিঘ্ন ঘটে। এই যে ঝুঁকির উৎস, এই কিভাবে দেখো, এই ঝুঁকির উৎসটাকে ভাগ করা হয় কত ভাগে, তোমার 2 ভাগে। দুটি দৃষ্টিকোণ থেকে ঝুঁকির সৃষ্টি হয়। একটি হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠান দৃষ্টিকোণ, আর একটি হচ্ছে বিনিয়োগকারী দৃষ্টিকোণ। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে ভাগ করা যায় আবার 2 ভাগে। একটি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর একটি হচ্ছে কি আর্থিক ঝুঁকি। তাহলে চলো আমরা জানি ব্যবসায়িক ঝুঁকি কি এবং আর্থিক ঝুঁকি কি। ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে কি, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যে ঝুঁকির সৃষ্টি হয়। যেমন মনে করো ব্যবসা পরিচালনার জন্য কিন্তু বিভিন্ন ধরনের খরচ আছে, বেতন, ভাড়া, বিদ্যুৎ খরচ, অফিস খরচ ইত্যাদি কিন্তু বিভিন্ন ধরনের খরচ আছে। এই খরচ কিন্তু বহন করা হয় বিক্রয় থেকে যে আয় হয় সেই আয় থেকেই কিন্তু এই খরচ বহন করা হয়। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে আয়ের পরিমাণ কমে যাচ্ছে এবং যে পরিমাণ আয় হচ্ছে তা থেকে এই পরিচালনা ব্যয় করা সম্ভব হচ্ছে না, তখনই শুরু হয় কি ব্যবসায়িক ঝুঁকি। তাহলে বুঝতে পারলাম যে ব্যবসায়িক ঝুঁকি কিভাবে সৃষ্টি। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা যদি অক্ষম হয়ে পড়ে তখনই শুরু হয় ব্যবসায়িক ঝুঁকি। তারপরে আসো আর্থিক ঝুঁকি। এই যে আর্থিক ঝুঁকি, এই আর্থিক ঝুঁকি সৃষ্টি হয় যেসব প্রতিষ্ঠানে দেখা যায় ঋণের পরিমাণ বেশি। কি বলছি, যেসব প্রতিষ্ঠানে ঋণের পরিমাণ বেশি সেই সব প্রতিষ্ঠানে কিন্তু আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। দেখা যায় কি যে প্রতিষ্ঠানের যে পরিমাণ ঋণ আছে কিন্তু সেই পরিমাণ তোমার আয় হচ্ছে না, তখন দেখা যায় ঋণ এবং ঋণের সুদ পরিশোধ করতে প্রতিষ্ঠান অক্ষম হয়ে পড়েছে, তখনই শুরু হয় কি আর্থিক ঝুঁকি। এই আর্থিক ঝুঁকির কারণে অনেক সময় দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়, আবার অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েও যায়। তাহলে আমরা পেলাম কি আর্থিক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকি। এটা হচ্ছে কি ব্যবসা প্রতিষ্ঠান দৃষ্টিকোণ থেকে। এখন আমরা জানবো বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে। বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে 2 ধরনের ঝুঁকি সৃষ্টি হয়। একটি হচ্ছে তোমার সুদের হারের ঝুঁকি, আর একটি হচ্ছে তোমার তারল্য ঝুঁকি। এই সুদের হারের ঝুঁকি কি, অর্থাৎ সুদের হারের ঝুঁকি হচ্ছে তোমার যেসব বিনিয়োগকারীরা বন্ড ডিবেঞ্চার বিনিয়োগ করে তাদেরই কিন্তু এই ধরনের ঝুঁকি মোকাবেলা করতে হয়। কারণ যারা বন্ড ডিবেঞ্চারে বিনিয়োগ করে দেখা যায় কি
যদি বাজারে সুদের হার বাড়ে তখন বিনিয়োগ মূল্য কমে, আর যদি দেখা যায় যে বাজারে সুদের হার কমে তখন দেখা যায় কি বিনিয়োগের মূল্য বাড়ে। তাহলে বলা যায় কি যে অর্থাৎ তোমার সুদের হারের কারণে কিন্তু এই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়। এরপরে আসো তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি কি দেখো, যেসব বিনিয়োগকারীরা শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ঠিক আছে, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এইসব ক্ষেত্রে যারা বিনিয়োগ করে, অনেক সময় দেখা যায় তাদের যদি নগদ অর্থের প্রয়োজন হয় তখন তারা কি করে, এই যে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলো যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি করে, তখন তারা নগদ অর্থের প্রয়োজন মিটে। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি করতে পারছে না, তখনই কিন্তু তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। তোমাদের মনে রাখতে হবে এক মালিকানার ব্যবসা এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই ধরনের বেশি ঝুঁকি সৃষ্টি হয়। কারণ কি দেখো, এক মালিকানার ব্যবসায় প্রতিষ্ঠান ও অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান ইচ্ছা করলেই, যখন তাদের নগদ অর্থের প্রয়োজন হয়, ইচ্ছে করলেই কিন্তু তারা তাদের স্থাবর বা অস্থাবর জমি বিক্রি করে নগদ অর্থের প্রয়োজন মেটাতে পারে না। অনেক সময় দেখা যায় যুক্তিসঙ্গত দামে বিক্রি করতে পারছে না, তখন শুরু হয় কি তারল্য ঝুঁকি। পেলাম আমরা তারল্য ঝুঁকি এবং সুদের হারের ঝুঁকি। শিক্ষার্থী বন্ধুরা, মনে হচ্ছে তোমরা কিছুটা হলে একটু বুঝতে পেরেছ। এবার আমরা জানবো ঝুঁকিমুক্ত আয় এবং ঝুঁকিবহুল আয়। কিছু কিছু আয় আছে ঝুঁকি মুক্ত, আর কিছু কিছু আয় আছে ঝুঁকিযুক্ত বা ঝুঁকি বহুল। যেমন মনে করো ঝুঁকি মুক্ত আয়। ঝুঁকি মুক্ত আয় কি, অর্থাৎ যেসব আয়ের ক্ষেত্রে তোমার ঝুঁকি নেই, যেসব আয়ের ক্ষেত্রে ঝুঁকি নেই, অর্থাৎ যা আশা করা হয়, প্রত্যাশিত যে আশা বা প্রত্যাশিত যে আয় আর প্রকৃত আয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না, সেটাই হচ্ছে কি ঝুঁকি মুক্ত আয়। কি বলছি, অর্থাৎ প্রত্যাশিত আয়ের মধ্যে এবং প্রকৃত আয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না, এটাই হচ্ছে কি ঝুঁকি মুক্ত আয়। যেমন মনে করো ব্যাংকের আমানত, এখানে কিন্তু সুদের হার নির্দিষ্ট করা, তুমি যে পরিমাণ প্রত্যাশা করো আয় আর ব্যাংক থেকে যে আয় পাচ্ছ এটা কিন্তু তোমার নির্দিষ্ট করা, এক্ষেত্রে কিন্তু তোমার তেমন একটা ঝুঁকি নেই। অর্থাৎ তুমি যা প্রত্যাশা করছো তোমার কিন্তু প্রকৃত আয়ও কিন্তু সেরকম হচ্ছে বা কাছাকাছি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি তোমার ঝুঁকি মুক্ত আয়। এরপরে আসো ঝুঁকি বহুল আয়, অর্থাৎ আয়ের একটি অংশ হচ্ছে ঝুঁকি মুক্ত, আরেকটা হচ্ছে কি ঝুঁকি বহুল। ঝুঁকি বহুল আয় কি, অর্থাৎ যে আয় ঝুঁকিযুক্ত, অর্থাৎ এক্ষেত্রে তোমার আয় নির্দিষ্ট করা না, সেটাই হচ্ছে কি তোমার ঝুঁকিযুক্ত আয়। যেমন মনে করো যারা শেয়ার বিনিয়োগ করে তারা কিন্তু এই ধরনের এই ঝুঁকিবহুল আয়ের সম্মুখীন হতে হয় তাদের। কারণ কি দেখা যায় কি ঝুঁকিবহুল আয়ের কারণে তারা যে তারা শেয়ারে যখন বিনিয়োগ করে তারা যে আয় আশা করে, প্রত্যাশা করে যে আয়, সে অনুপাতে কিন্তু তাদের আয় নাও হতে পারে। কারণ এই আয় নির্ভর করে কোম্পানির মুনাফার উপর বা লভ্যাংশের উপর। প্রতি বছরে যে পরিমাণ লভ্যাংশ হয় বা মুনাফা হয় এ থেকেই কিন্তু শেয়ার হোল্ডারদের মুনাফা দেওয়া হয় বা আয় দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট করা যে প্রতি বছর একইভাবে আয় হবে তা কিন্তু না, এই আয় নির্ভর করে কিন্তু কোম্পানির লভ্যাংশের উপর বা মুনাফার উপর। তাহলে এই আয়টা হচ্ছে কি তোমার ঝুঁকি যুক্ত বা ঝুঁকি বহুল, অর্থাৎ যে আয়ের সাথে ঝুঁকি যুক্ত আছে, যে আয় নির্দিষ্ট করা না, সেটাই হচ্ছে কি ঝুঁকি বহুল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা কি জানলাম? ঝুঁকি ও অনিশ্চয়তা বলতে কি বোঝায়, ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য, তারপর আর কি শিখলাম ঝুঁকির উৎস, আর পেলাম কি আমরা ঝুঁকি মুক্ত আয় এবং ঝুঁকি বহুল আয়। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা এই ঝুঁকির আদর্শ বিচ্যুতি নিয়ে
আলোচনা করবে এবং সৃজনশীল অঙ্কের সমাধান করবে। ভালো থাকো সবাই শিক্ষার্থী বন্ধুরা, আর বাড়িতে বেশি বেশি লেখাপড়া করতে হবে, তাই না?